বৃন্দ এবং বিভিন্ন পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চ্যানেলের সম্মানিত সাংবাদিকগণ, মিডিয়া ব্যক্তিবর্গ, জামাত ইসলামের সম্মানিত থানা আমির, এখানে উপস্থিত আছেন জেলা কর্ম পরিষদ সুরা সদস্য, আমাদের আসন পরিচালক মাওলানা বদরুল আলম, থানা সেক্রেটারি, পৌর আমির, সেক্রেটারি সহ প্রচার সেক্রেটারি আজহারুল ইসলাম শাহীন, আমাদের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অত্যন্ত দুঃখ আক্রান্ত এবং একটি বিশেষ পরিস্থিতিতে এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা অনেক আগেই চিন্তা করেছিলাম নির্বাচনের শিডিউল ঘোষণার প্রথমার্ধেই আমরা প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে উপস্থিত হব এবং প্রিলিমিনারি একটি বক্তব্য আমরা তুলে ধরব। 11 তারিখে যথারীতি শিডিউল ঘোষণা করা হয়েছে। আমি 11 তারিখে এখানে এসেছি মুক্তাগাছায়। আসার পর 12 তারিখে অবস্থান করছি। আমাদের অনেক প্রোগ্রাম ছিল এবং আমাদের নিয়ত ছিল যে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে আমরা সাক্ষাৎ করব, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, গতকালকে যারা বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে উদ্ধার করেছেন তাদেরই একজন জুলাই যোদ্ধা, যিনি ঢাকা 8 আসনের প্রার্থী উসমান হাদি, তিনি মর্মান্তিকভাবে গুলিবিদ্ধ হয়েছে, যার ফলে আমরা তার সম্মান শ্রদ্ধা প্রদর্শন করব এবং নির্বাচন কমিশনের আচরণ বিধি আইনগত মানার এবং নির্বাচনের পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশব্যাপী 2 দিন সকল রাজনৈতিক পূর্ব ঘোষিত সভা সমাবেশ আমাদের স্থগিত ঘোষণা করেছে। ফলে আমরা কালকে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করিনি। ইন্টারনাল একান্তই সাংগঠনিক বিষয়গুলোতে আলাদা, সেগুলি হচ্ছে। আজকে আমি আপনাদের সামনে নির্বাচনের শিডিউল ঘোষণার মুহূর্তে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যারা রক্ত দিয়ে দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছেন, একটি ব্যবস্থার পতন ঘটিয়েছে। আমরা কোনো দল, কোনো ব্যক্তির পতনকে গুরুত্বপূর্ণ মনে করি না। আমরা একটি সিস্টেম, একটি চরিত্রের পরিবর্তন চাই, একটা চরিত্রের পতন কামনা করি এবং সেখানে কোনো ব্যক্তির প্রতিষ্ঠা নয়, একটি আদর্শ, নীতি, নৈতিকতা এবং একটি ব্যবস্থা, একটি চরিত্রের প্রতিষ্ঠা হবে, এটা আমাদের কামনা। আজকে আমি সেই জুলাই যোদ্ধাদের স্মরণের পর বাংলাদেশ এবং মুক্তাগাছা সকল গণতান্ত্রিক কামী জনগণ, সাংবাদিক, গণমাধ্যম কর্মী সহ দেশ এবং জাতি গঠনে যারা ভূমিকা পালন করেছেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, রক্ত দিয়েছেন, ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের সামনে আমার কয়েকটি বক্তব্য তুলে ধরছি। প্রথমেই আমি বলবো যে বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, জন্ম এখানেই আমাদের জন্ম, এখানে আমাদের বেড়ে ওঠা। আমি আপনাদেরই সন্তান, এই মুক্তাগাছায় আমার বেড়ে ওঠা। আর.কে হাই স্কুলের ছাত্র, শহীদ স্মৃতি কলেজের ছাত্র, পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, এরপরে লন্ডন ওলভারহ্যাম্পটন ইউনিভার্সিটিতে LLB পড়ার মধ্য দিয়ে আমার আইন পেশায় প্রবেশ করি এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধ সহ মানবতা বিরোধী অপরাধের মামলা যে আদালতে হয়, সে আদালতের আমি ডিফেন্স টিমের একজন সদস্য, একজন লয়ার। এই পরিচয়কে সামনে রেখে আমরা যারা বাংলাদেশের নাগরিক, তাদের কাছে দেশ অনেক বড়, আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অনেক বড়। এই দেশটি সুন্দরভাবে গড়ে উঠুক, এখানকার অর্থনীতি সমৃদ্ধ হোক, স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত হোক, মানুষ তার ন্যায্য অধিকার পাক, মানবাধিকার এখানে প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন কায়েম হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা হোক, যুবকরা তার কর্মসংস্থানের ব্যবস্থা পাক, সততা ন্যায় নীতির মাধ্যমে দেশ, সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হোক। কিন্তু 54 বছর একটি জাতির ইতিহাসে কম সময় নয়। আমি যদি বলি 1947 সালে পাকিস্তান হয়েছে, 1957 সালে মালয়েশিয়া হয়েছে, 1967 সালে সিঙ্গাপুর হয়েছে, ব্রিটিশ উপনিবেশের হাত থেকে পাকিস্তান হল 1947 সালে,
10 বছর পর হলো মালয়েশিয়া। সেই মালয়েশিয়া অর্থনৈতিকভাবে পৃথিবীর অগ্রগতি সম্পন্ন অর্থনৈতিক একটি দেশ। তার 10 বছর 1967 সালে হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর হলো পৃথিবীর মধ্যে সেকেন্ড ইম্পর্টেন্ট পাসপোর্টধারী একটি কান্ট্রি, যাদের মধ্যে কোনো জিরো করাপশন, দুর্নীতিমুক্ত একটি অ্যাডমিনিস্ট্রেশন, একটি রাষ্ট্র, একটি দেশ। তাহলে তাদের চাইতে আমাদের বয়স তো 10 বছর বেশি। 1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে 54টি বছর পার হল। একটি দেশ মাত্র 10 বছরে যতটুকু আগায়, আমরা 54 বছরে ততটুকু আগাইতে পারলাম না কেন? আমাদের দেশে বাজেট 71 সালের পর 73-তে প্রথম জাতীয় সংসদের সময় মাত্র 738 কোটি টাকা বাজেট, আর এখন বাংলাদেশের বাজেট হলো 6,97,000 কোটি টাকা। এটা অন্তর্বর্তীকালীন সরকার 7,000 কোটি টাকা কমিয়ে 6,90,000 কোটি টাকার বাজেট বর্তমানে বাংলাদেশে চলছে। উন্নয়ন বাজেট এবং শিক্ষা খাত, স্বাস্থ্য খাত সবকিছু যদি মূল্যায়ন হয়, তাহলে এই বাজেট বাস্তবায়ন হলে একটি দেশে একটি বিরাট ডেভেলপমেন্ট হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। আমাদের দেশে শিক্ষা খাতে বরাদ্দ, স্বাস্থ্য খাতে বরাদ্দ, সব খাতেই বরাদ্দ অন্যান্য দেশের চেয়ে অনেক কম। বিশেষ করে এই দেশের যুব সমাজকে গড়ে তোলার জন্য যে বাজেট থাকা দরকার এবং যে পৃষ্ঠপোষকতা দরকার, তার কোনো কিছুই আমরা আমাদের বাজেটে দেখি না। সামগ্রিক প্রেক্ষাপটকে সামনে রেখে আজকে আমাদের বাংলাদেশে অনেকগুলো ফল্ট আমরা খুঁজে পাই। আমি কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি, কারণ আমি প্রফেশনাল লাইফে বেশি লিড করেছি। অর্থনীতির ছাত্র হিসেবে অর্থনৈতিক অঙ্গনে ছিলাম, সাংবাদিকতার সাথেও ছিলাম, প্রফেশনাল আইন অঙ্গনেও ছিলাম, জামাতে দায়িত্ব পালন করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠে রাজনীতি করেছি, ছাত্র সংসদ জোহাওয়ালের ভিবি ছিলাম। কাজে আমি প্র্যাকটিক্যাল ময়দানে যা দেখেছি তার প্রেক্ষিতেই আমি কথা বলছি। আমরা যদি শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলতে থাকি, বাংলাদেশের অবস্থা কিছুতেই পরিবর্তন হবে না। সকল দলেরই নিজস্ব আদর্শ আছে, সবাই দাবি করবেন যে আমি বেস্ট আদর্শ। আজকে আমি আসছি যে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আমরা কেন নির্বাচনে আসছি, মুক্তাগাছা কেন আসলাম, আমি কি করতে চাই, জাতীয়ভাবে কি করতে চাই, খুব কম সময়ের মধ্যে আমি সেটা শেষ করি। এই পটভূমিতে দাঁড়িয়ে যদি আমি বলি, তাহলে আমরা অনেকগুলি দুর্বলতা আমার দেশের দেখতে পাই। 1 নম্বর হচ্ছে সত্যিকার অর্থে আমাদের মধ্যে আমরা কোনো দেশপ্রেমিক নেতৃত্ব পাই। 2-1 ছিলেন, কিন্তু 2-1 তারা দেশ সেবার সুযোগ পান। নির্দিষ্ট মেয়েদের আগে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করতে হচ্ছে। আমরা তাদেরকে স্যালুট করি, সম্মান জানাই। এরপরে দেখেন দ্বিতীয় যে সমস্যা আমাদের, সেটা হলো করাপশন মুক্ত দেশ আমরা করতে পারি। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এটা তো তাদেরই দায়িত্ব। আমি বড়জোর বলতে পারি আমাদের 2 মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালিয়েছে। আমরা এটা বুক ফুলে বলতে পারি যে 3টি মন্ত্রণালয়, কৃষি 2 বছর, শিল্প 3 বছর। এই 5 বছর মন্ত্রণালয় চালিয়েছেন নিজামী সাহেব, আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন আলী হাসান মাহমুদ মুজাহিদ সাহেব। চুরি ডাকাতি তো এখানেই হয়, মন্ত্রীরাই তো করেন। এই 3টে মন্ত্রণালয়ের 2 মন্ত্রীর বিষয়ে 111 সরকার সকল মন্ত্রণালয়ে সার্চ করে কম বেশি দুর্নীতি সবার হয়েছে এবং সবার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু নিজামী সাহেব, মুজাহিদ সাহেবের বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা হয়নি। যেটা হয়েছিল তদানীন্তন প্রাইম মিনিস্টার বেগম জিয়ার সাথে নাইকো মামলা, নাইকো মামলার প্রেক্ষাপট আমি বলবো না, সেই প্রেক্ষাপট আপনাদের জানা আছে। সেখানে পারচেজ কমিটির সদস্য ছিলেন নিজামী সাহেব, উনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, একদম লেখা আছে। ফলে ওইটায় তিনি আক্রান্ত হওয়ার কথা না, পারেন। আমরা এই দাবি করতে পারি যে আমাদের মন্ত্রীদের দ্বারা পরিচালিত মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ছিল, আর সকলেই দুর্নীতির হাত থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। এর দায়িত্ব সংশ্লিষ্ট দল এবং নেতাদেরকে নিতে হবে। এই জন্য আমি বলছি, তারা কেউ করাপশন মুক্ত সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে না। এটা আমাদের 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো সুশাসন প্রতিষ্ঠিত কেউ পারে না। কারণ প্রশাসনিক যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয়েছে কম বেশি দলীয় দৃষ্টিভঙ্গিতে দেওয়া হয়েছে। এটার ইতিহাস আমাদের অত্যন্ত মর্মান্তিক। বিচারপতিদের বয়স বাড়ানো থেকেই 111 ক্রাইসিস শুরু হয়েছে। যে বিচারপতিদের বয়স 67 বছর ছিল, এটা থাকলে হয়তো বা ওই সময় কোনো ক্রাইসিস হতো না। কিন্তু কেন এটা করা হয়েছিল?
যে এরপর যিনি চিফ জাস্টিস হয়ে আসতেছেন তিনিই হবেন পরবর্তী সরকারের প্রধান এবং কেয়ারটেকার সরকার প্রধান। এই দৃষ্টিভঙ্গির কারণেই এই যে এটা তো একটা ইল মোটিভের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি এখানে কাজ করেছে। তারপরে যত বিচারপতি নিয়োগ হয়েছে কোনো বিচারপতি পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি ছাড়া এখানে অ্যাপয়েন্টমেন্ট পায়। আমরা এবার দাবি করেছিলাম যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যিনি কর্মে প্রবীণ হবেন, যিনি সিনিয়র হবেন মোস্ট, তিনি হবেন পরবর্তী প্রধান বিচারপতি। কারণ এর মাধ্যমে সিনিয়রিটি যারা গড়ে উঠবে তাদের মধ্যে চেইন ভাঙ্গার কোনো প্রবণতা হবে না। সবাই ধরে রাখবেন আমাকে বিচারপতির ক্ষেত্রে সততা, দক্ষতা, ন্যায় নীতি, প্রফেশনালিজমের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি এক পর্যায়ে যে চিফ জাস্টিস দিতে পারবো। তখন প্রতিযোগিতা হবে টু গো অন অ্যাপিলেট ডিভিশন অ্যাকর্ডিং টু হিজ মেরিট অ্যান্ড স্কিল বেস। এটা হবে প্রতিযোগিতা। যার জন্য আমাদের প্রস্তাব ছিল এই সংস্কারে যে যিনি প্রবীণতম হবেন কর্মে তিনি হবেন চিফ জাস্টিস। কিন্তু আমাদের আরেকটি রাজনৈতিক দলের বন্ধুরা এটা নোট অফ ডিসেন্ট দিলেন। তাদের বক্তব্যটা কি? দুইজনের মধ্য থেকে একজনকে করা হবে। পলিটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা এখানেই হয়। দুইজনই গুরুত্বপূর্ণ। যিনি সিনিয়র তিনি হবেন স্বাভাবিক, এটা তার রাইট। কিন্তু আপনি যখনই বলবেন একজন দুইজনের মধ্য থেকে ওই দুইজনের একজনকে নিব, তখন একটা পলিটিক্যাল দর কষাকষির সুযোগ হয়ে যাবে। তলে তলে দর কষাকষি হবে, তুমি আমার পারপাস সার্ভ করবা, তাহলে উইল বি দ্য চিফ জাস্টিস। এখানেই সমস্যাগুলো হয়। এই জন্য আমি বলছি সুশাসন টোটালি আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি বাংলাদেশে। সচিব নিয়োগ হয়, সেখানেও সমস্যা। ভাইস চ্যান্সেলর নিয়োগ হয় ইউনিভার্সিটির। আমি রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিলাম, ছাত্র ছিলাম, এবং আমার টিচাররা আমাকে সবচেয়ে বেশি আদর স্নেহ করতেন। আমি তাদের স্নেহ পেয়েছি। আমি দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে পুরা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি কাজ করে, ফলে কোনো ইউনিভার্সিটি রাজনৈতিক মুক্ত হইতে পারে না। এই জাতির যে দৈন্যদশা তার এগ্রিগেট ফল হইল আজকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি করাপ্টেড নেশন, একটা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কার আমলে চ্যাম্পিয়ন হয়েছিল আমরা তা বলবো না, রাজনৈতিক ভাষায় চলে যাই। কিন্তু 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেল, এটা কি সোজা কথা? বাজেট হলো 7 লক্ষ কোটি টাকা, আর 28 লক্ষ কোটি টাকা যদি পাচার হয় তাহলে 4 বছরের বাজেট চলে গেছে। একটা সরকার একটা পুরা 5 বছরের মেয়াদ পরিচালনা করতে পারে এই দুর্নীতির টাকা। বাংলাদেশের ব্যাংকের কি করুন অবস্থা আপনারা দেখেন। 5টা ব্যাংক একীভূত করতে হয়েছে। একীভূত করার ডেফিনেশন কি আমরা জানি? কোনো টাকা পাবে না এইখানকার যারা আমানত রেখেছেন তা, এবং যারা ইনভেস্ট করেছেন তারা কোনো টাকা পাবেন, বাইরে যাবে সব টাকা। কোটি টাকা যারা ইনভেস্ট করেছেন তারাও সর্বোচ্চ 1 লাখ টাকা পাবে। দেশের ব্যাংক ব্যবস্থা যদি ভেঙে পড়ে, অর্থনীতি যদি ভেঙে পড়ে, সেই দেশ অচল। এরপরে ফুয়েল এনার্জি খাতে বিরাট বিপর্যয়। বাংলাদেশে যে পরিমাণ গ্যাস আছে, যে পরিমাণ এনার্জি আছে, শুধুমাত্র র মেটেরিয়ালস হিসেবে গেলে উত্তোলনের যে বিদেশি কন্ট্রাক্টর তাদেরকে যদি ব্যবহার করা যায়, বাংলাদেশের সমস্ত গ্যাস নিজের চাহিদা পূরণ করার পরে এটা বিদেশে রপ্তানি করা সম্ভব। কিন্তু আমরা সেটা পারি। বাংলাদেশে যে পরিমাণ সামুদ্রিক সম্পদ আছে, আপনারা সাংবাদিকরা ভালোভাবে স্টাডি করার কথা যে বাংলাদেশের সমুদ্র বন্দরের 400 বর্গ কিলোমিটারের মধ্যে এর তলদেশে অনেকগুলো সামুদ্রিক সম্পদের সন্ধান পাওয়া গেছে। 25টি উপকরণ পাওয়া গেছে যেটা পৃথিবীর কোনো সামুদ্রিক বন্দরে পাওয়া যায় না। এই 25টি উপকরণ যদি উত্তোলনের ব্যবস্থা থাকে, এইটা দিয়েই বাংলাদেশের বিপুল পরিমাণ অর্থ ইনকাম হতে পারে। আরেকটি হলো ডেল্টা প্রজেক্ট, সেটা হলো কুড়িগ্রাম, অর্থাৎ যমুনার উৎপত্তি যে সীমান্ত থেকে, সেখান থেকে যমুনা সেতু পর্যন্ত এই রাস্তার 2 পাশ দিয়ে করিডোর তৈরি করার একটা প্রস্তাব বিশ্ব ব্যাংক দিয়েছে। এটাকে বলা হয়েছে ডেল্টা প্রজেক্ট। এই ডেল্টা প্রজেক্ট যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিতে প্রতি বছর যুক্ত হবে 30 লক্ষ কোটি টাকা। কল্পনা করতে পারেন? এই ডেল্টা প্রজেক্টটা কেন বাস্তবায়ন হলো না? এর জন্য দায়ী কারা? সরকার তো এটা উদ্যোগ নেবে, কিন্তু যে সরকার, দ্যাট মে বি এনি পলিটিক্যাল পার্টি, দিস ইজ দ্য কোশ্চেন। দেশপ্রেম যদি থাকে, দেশের উন্নয়ন যদি থাকে, তাহলে আমি এত বড় প্রজেক্ট কেন হাতছাড়া করি?